Indian National Movement for WBCS. WBCS Preliminary Syllabus, Indian National Movement. WBCS Main Syllabus, Indian National Movement. কৃষক বিদ্রোহ ও উপজাতি বিদ্রোহ, 1857 সালের মহাবিদ্রোহ, ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার ও সীমান্ত নীতি, অর্থনৈতিক বিবর্তন, ভারতীয় সাংস্কৃতিক প্রেক্ষাপট। 1857 সালের মহাবিদ্রোহ, এই চ্যাপ্টারটা বেশ ইন্টারেস্টিং লাগছে, এইটা পড়া যাক চলো। 1857 সালের মহাবিদ্রোহ। 1857 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিংয়ের শাসনকালে ভারতবর্ষে মহাবিদ্রোহের আগুন জ্বলে ওঠে। এই বিদ্রোহ প্রথম শুরু করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় সৈনিক বা সিপাহীরা। এই কারণে ইউরোপীয় ঐতিহাসিকরা এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছেন। এত ডিটেলসে পড়ে কী হবে? পরীক্ষায় শুধু তো শর্ট কোশ্চেন আসবে, শুধু শর্ট কোশ্চেন পড়ি তাহলে। কত খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ হয়েছিল? 1857 খ্রিস্টাব্দে। মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হয় কেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় সিপাহীরা প্রথমে এই বিদ্রোহ শুরু করেছিলেন বলে। মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি? এনফিল্ড রাইফেলের কার্তুজে গরু। প্রশ্ন উত্তর পড়ে কী হবে? পরীক্ষায় শুধু তো এমসিকিউ আসবে, এমসিকিউ প্র্যাকটিস করি। কদম সিং led the revolt of 1857 in কদম সিং 1857 সালের মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কোন জায়গা থেকে? মিরাট, বেঙ্গল, বিহার, পাঞ্জাব। বেঙ্গল তো হবে না মনে হচ্ছে বিহার অ্যান্সার হবে, বিহারটাই অ্যান্সার করি। পাঞ্জাব, পাঞ্জাব, কদম সিং, সিং আছে, মনে হচ্ছে পাঞ্জাব হবে, কারণ সিং আছে, পাঞ্জাবই হবে নিশ্চয়ই। তাহলে অপশান ডি অ্যান্সার করি, পাঞ্জাব। হ্যাঁ, পরীক্ষার সময় এটাই হয়, এইভাবেই প্রচুর নেগেটিভ মার্কিং হয়ে যায়। এদিকে সঠিক উত্তর অপশান এ, মিরাট। দেখছে আর হাসছে আর বলছে এ ভালো করে প্রিপারেশান নিয়ে আসেনি, এর দ্বারা পরীক্ষায় কাট অফ ক্লিয়ার করা আর হলো না। তোমাকে একটা গল্প বলি। একজন ছিল মিস্টার এক্স আর তার বাড়ির পাশেই থাকতো মিস্টার ওয়াই। মিস্টার এক্সের পছন্দ ছিল ইউটিউব চালানো, ফেসবুক চালানো, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া। কিন্তু মিস্টার ওয়াই এইসব কিছুই করতো না। মিস্টার ওয়াই প্রতিদিন 17-18 ঘন্টা করে পড়াশোনা করত। দুজনেই কম্পিটিশান পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছিল। এইরকমভাবে কয়েক মাস চলার পর একদিন পরীক্ষার ডেট পড়ল। যথারীতি দুজনে নিজেদের প্রিপারেশান অনুযায়ী পরীক্ষা দিল। পরীক্ষা দেওয়ার পর মিস্টার এক্সকে যখন জিজ্ঞেস করা হলো কত অ্যান্সার করলে, তখন সে অ্যান্সার দিল 121, 121। এবং মিস্টার ওয়াইকে যখন জিজ্ঞেস করা হলো কত অ্যান্সার করলে, সে উত্তর দিল 170, 170। এইভাবে বেশ কয়েক মাস কেটে গেল। এরপর এলো রেজাল্ট প্রকাশিত হওয়ার দিন। মিস্টার ওয়াই তো খুব টেনশানে আছে, কি হবে কি হবে, কিছুক্ষণের মধ্যেই রেজাল্ট বেরোবে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, রেজাল্ট। মিস্টার ওয়াই কত পেয়েছে? 106 আউট অফ 200। মিস্টার এক্স 121 আউট অফ 200। কিন্তু কাট অফ মার্কস কত? কাট অফ মার্কস 110। কী করে সম্ভব হলো? আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করব, মিস্টার এক্স কীভাবে 121 পেয়ে কাট অফ মার্কস ক্লিয়ার করে দিল। তার সাথে সাথে এটাও ব্যাখ্যা করব মিস্টার ওয়াই 106 পেয়ে কেন কাট অফ মার্কস ক্লিয়ার করতে পারলো না। মিস্টার এক্স এমন কি স্মার্ট আইডিয়া জানতে পেরেছিল, যার জন্য ইউটিউব চালিয়ে, ফেসবুক করে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েও কাট অফ মার্কস ক্লিয়ার করে দিতে পারলো। তো চলো মিস্টার এক্সের সেই সব স্মার্ট আইডিয়া দিয়ে আজকের ক্লাস শুরু করা যাক। ধরো তুমি একটা লম্বা বিল্ডিং বানাচ্ছ, যেটা অন্য সব বিল্ডিংয়ের থেকে অনেক বড় হবে, অনেক উঁচু হবে।
এবং ঠিক করেছো এর কোনো ভিত দেবে না, যেহেতু বড় উঁচু ভারীতেই চাপে থেকে যাবে, ভিত দেওয়ার কী দরকার। কোনো রকম ভিত না দিয়ে মাটির ওপরেই বসিয়ে দিয়েছো একটা বড় লম্বা বিল্ডিং। তখন কি হবে, যে কোনো রকম ভূমিকম্প হোক বা প্রাকৃতিক যে কোনো দুর্যোগই হোক, যে কোনো সময় বিল্ডিংটা ভেঙে পড়ে যেতে পারে। ঠিক তেমনই প্রত্যেকটা অধ্যায়ের ডেসক্রিপটিভ পার্ট পড়তে হবে। তুমি যদি ডেসক্রিপটিভ পার্ট না পড়ে আর ভাবো প্রচুর প্রশ্ন উত্তর পড়লাম এবং এমসিকিউ প্র্যাকটিস করলাম, এত বড় বিল্ডিং তৈরি করে দিয়েছি, ভিত না হয়েছে তো কী আছে, কিছুই হবে না, তা কিন্তু হবে না। পরীক্ষায় একটু এদিক ওদিক কোশ্চেন আসলেই বড় উঁচু বিল্ডিং দড়াম করে ভেঙে পড়বে। সেই জন্য ডেসক্রিপটিভ পার্ট পড়া খুব দরকারি। 1857 সালের মহাবিদ্রোহ। 1857 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিংয়ের শাসনকালে ভারতবর্ষে মহাবিদ্রোহের আগুন জ্বলে ওঠে। এই বিদ্রোহ প্রথম শুরু করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় সৈনিক বা সিপাহীরা। এই কারণে ইউরোপীয় ঐতিহাসিকরা এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছেন। এই মত যুক্তিসম্মত নয়। এই বিদ্রোহ কোনো স্থানীয় বা বিশেষ কোনো গোষ্ঠীর বিদ্রোহ ছিল না। ভারতের যেমন এক বিস্তীর্ণ স্থানে এই বিদ্রোহ সংগঠিত হয়েছিল, তেমনি বিদ্রোহের সূচনার অল্প দিনের মধ্যেই দেশের রাজা, প্রজা, সৈনিক, সাধারণ মানুষ, সর্বশ্রেণী ও সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করেছিল। কোনো কোনো অঞ্চলে সিপাহীদের অপেক্ষায় না থেকে জনসাধারণ নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে বিদ্রোহে অংশ নেয়, আবার কোথাও বা জনতাই সেনাবাহিনীকে বিদ্রোহে উদ্যমিত করে। তাই এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ না বলে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ বলাই যুক্তিসঙ্গত। মহাবিদ্রোহের কারণ, রাজনৈতিক কারণ। ইংরেজ কোম্পানি ভারতে এসেছিল বণিক হিসেবে। কিছুদিনের মধ্যেই তারা বণিকের মানদণ্ড ছেড়ে শাসকের রাজদণ্ড ধারণ করে। অধীনতামূলক মিত্রতা নীতি ও সত্ত্ববিলোপ নীতি প্রয়োগ করে একে একে গ্রাস করে ভারতীয় রাজ্যগুলিকে। কুশাসনের অজুহাতে ডালহৌসি দখল করেন অযোধ্যা রাজ্য। পেশোয়ার দত্তক পুত্র নানা সাহেব এবং কর্ণাটকের রাজপরিবার সহ কয়েকটি রাজ্যে ভাতাও তিনি বন্ধ করে দেন। অত্যন্ত অমানবিকতার সঙ্গে অযোধ্যা, নাগপুর প্রভৃতি রাজপরিবারের সদস্যদের তিনি রাজ্যচ্যুত করেন। স্বভাবতই অন্যান্য ভারতীয় রাজন্যবর্গ ইংরেজের অকৃতজ্ঞতা ও অমানবিকতার কথা চিন্তা করে শঙ্কিত হন এবং মহাবিদ্রোহে যোগ দেন। অর্থনৈতিক কারণ। জনগণের ক্ষোভের সবচেয়ে বড় কারণ ছিল ইংরেজদের অর্থনৈতিক শোষণ। কৃষক, শ্রমিক, কারিগর, জোতদার, জমিদার কেউই রেহাই পায়নি এই শোষণ থেকে। পলাশির যুদ্ধের পর শুরু হয় ইংরেজের নির্লজ্জ লুণ্ঠন। ভারতবর্ষ থেকে প্রভূত সোনা, রূপা ও অন্যান্য মূল্যবান ধাতু তারা ইংল্যান্ডে নিয়ে যায়। চিরস্থায়ী বন্দোবস্ত কৃষক শ্রেণীর দুঃখ দুর্দশা চরমে নিয়ে যায়। অতিরিক্ত রাজস্বের চাপ এবং রাজস্ব আদায়কারীদের নিপীড়ন তাদের জীবন দুর্বিষহ করে তোলে। একদিকে জমিদার ও অন্যদিকে মহাজনদের চাপে তারা জর্জরিত হয়। কৃষক শ্রেণীর পাশাপাশি শিল্পী ও কারিগররাও সর্বনাশের মুখে এসে দাঁড়ায়। ইংল্যান্ডের কলে তৈরি কাপড়ের সঙ্গে ভারতের তাঁতে তৈরি কাপড়ের অসম প্রতিযোগিতায় পিছু হটে ভারতীয় দ্রব্য। ফলে ভারতের সমৃদ্ধ তাঁত শিল্প ধ্বংস হয়। ইংল্যান্ড থেকে প্রেরিত দ্রব্যের আমদানি শুল্ক কমিয়ে এবং ভারতীয় দ্রব্যের রপ্তানি শুল্ক বাড়িয়ে তারা ভারতীয় দ্রব্যের ব্যবসা প্রায় বন্ধ করে দেয়। সামরিক কারণ। বিভিন্ন সময়ে সরকারের কিছু কিছু নির্দেশ ধর্মভীর সিপাহীদের শঙ্কিত করেছিল। 1806 খ্রিস্টাব্দে হিন্দুদের তিলক কাটা ও মুসলমানদের দাড়ি রাখার উপর নিষেধাজ্ঞা জারি এবং 1824 সমুদ্রে পাড়ি দিয়ে যুদ্ধে যাওয়ার নির্দেশও সিপাহীদের ধর্মবিশ্বাসে আঘাত করে। কারণ সেই সময় সমুদ্রযাত্রা হিন্দু ধর্মে নিষিদ্ধ ছিল।
চাকুরি সংক্রান্ত কিছু নির্দেশও সিপাহীদের বিদ্রোহীমুখী করেছিল। 1856 খ্রিস্টাব্দে জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট আইন জারি করে ভারতের মধ্যে ও বাইরে যে কোনো স্থানে সিপাহীদের যুদ্ধে যাওয়া বাধ্যতামূলক করা হয়। এই আইন সিপাহীদের দারুণ ক্ষুব্ধ করে। ইংরেজ সৈনিকের তুলনায় ভারতীয় সিপাহীদের বেতন ছিল কম। সমযোগ্যতা থাকলেও ভারতীয়দের পদোন্নতির সুযোগ ছিল না। ইংরেজ সৈনিকের তুলনায় তাদের থাকা খাওয়ার ব্যবস্থাও ছিল নিকৃষ্ট। অনেক সময় সিপাহীদের বিভিন্ন গালিগালাজ দিয়ে কথা বলা হতো। এই হীনতার বোঝা বহন করা এক সময় ভারতীয় সিপাহীদের কাছে দুঃসহ হয়ে ওঠে। সামাজিক কারণ: ইংরেজদের চোখে ভারতবর্ষ ছিল অতি অনুন্নত একটি দেশ। ভারতবাসী তাদের কাছে ছিল করুণার পাত্র। ভারতবাসীর জীবনধারা, ভাষা, সংস্কৃতি, ধর্মবিশ্বাস সব কিছুর প্রতি তারা ছিল উন্নাসিক। ফলে 100 বছর শাসন করেও ইংরেজ ভারতবাসীর হৃদয়ে স্থান পায়নি। এছাড়া ইংরেজ কর্মচারীদের ব্যভিচার ও অনৈতিক কাজকর্ম ভারতীয়দের সামাজিক মূল্যবোধে আঘাত করে। ধর্মীয় কারণ: খ্রিস্টান মিশনারিরা ভয় ও প্রলোভন দেখিয়ে ভারতীয়দের খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে বাধ্য করত। সরকারি দপ্তর, জেলখানা, বিদ্যালয় প্রভৃতি সমস্ত জায়গা ছিল তাদের অবাধ গতি। সরকার প্রাকস্যেই তাদের কাজে মদদ দিত। হিন্দু ও ইসলাম ধর্মকে নানাভাবে বিদ্রূপ করে তারা খ্রিস্টান ধর্মের মহত্ব প্রচার করত। এই কারণে ইংরেজ শাসনের অবসান নিজেদের ধর্মরক্ষার একমাত্র উপায় বলে ভারতীয়দের ধারণা হয়েছিল। প্রত্যক্ষ কারণ: নানা কারণে ভারতবাসীর মন যখন ধূমায়িত তখন এক বিশেষ ধরনের বন্দুকের প্রচলন বিদ্রোহের আগুন প্রজ্বলিত করে। এনফিল্ড রাইফেল নামে বন্দুকের কার্তুজ সিল দাঁতে কেটে বন্দুকের কার্তুজ ভরতে হতো। সিপাহীদের মধ্যে প্রচার হয় যে এই কার্তুজের সিল গরু ও শূকরের চর্বি মিশিয়ে তৈরি করা হয়েছে। হিন্দুদের কাছে গরুর চর্বি এবং মুসলমানদের কাছে শূকরের চর্বি ধর্মীয় কারণে নিষিদ্ধ বস্তু বলে বিবেচিত হয়। স্বভাবতই হিন্দু ও মুসলমান সিপাহীরা ধর্মনাশের ভয়ে এই কার্তুজ ব্যবহার করতে অসম্মত হয়। কর্তৃপক্ষ কার্তুজ ব্যবহারের জন্য কঠোর চাপ দেন। সঙ্গে সঙ্গে সিপাহীরা ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ করে। শুরু হয় মহাবিদ্রোহ। 1857 খ্রিস্টাব্দে ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে নামে একজন সিপাহী এক ইংরেজ অফিসারকে হত্যা করলে মহাবিদ্রোহের সূচনা হয়। বিদ্রোহের সূত্রপাত: 1857 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল লর্ড ক্যানিং এর আমলে কলকাতার 12 মাইল উত্তরে ব্যারাকপুরে মহাবিদ্রোহের সূত্রপাত হয়। মঙ্গল পাণ্ডে নামে এক সৈনিক চর্বি মেশানো কার্তুজের জন্য রেগে গিয়ে তার ঊর্ধ্বতন ইংরেজ অফিসারকে আক্রমণ করেন এবং 29 মার্চ বিচারে তার ফাঁসি হয়। বিদ্রোহের বিস্তার: এই বিদ্রোহের সংবাদ লখনৌ ক্যান্টনমেন্টে পৌঁছালে সেখানকার সিপাহীরাও বিদ্রোহে যোগদান করে। লখনৌ থেকে এই বিদ্রোহের আগুন মিরাটে প্রসারিত হয়। সেখানে চর্বি মেশানো কার্তুজ ও পশুর হাড় মেশানো আটার জনরপে উত্তেজিত হয়ে সিপাহীরা বিদ্রোহী হয়। তারা হত্যাকাণ্ড ও লুটরাজ চালায় এবং কারাগার থেকে বন্দী সিপাহীদের মুক্ত করে 11ই মে দিল্লি এসে পৌঁছায়। সিপাহীরা মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অনুরোধ করলে তিনি অনিচ্ছা সত্ত্বেও তা গ্রহণ করেন। সিপাহীরা তাকে হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করে। দিল্লিতে সিপাহীরা স্ত্রী, পুরুষ, শিশু নির্বিচারে ইংরেজদের হত্যা করে। এরপর গাঙ্গেয় প্রদেশগুলিতে ও মধ্য ভারতে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। ফিরোজপুর, মুজফ্ফরনগর ও আলিগড়ের সিপাহীরা বিদ্রোহী হয়। এরপর পাঞ্জাবের অন্তর্গত নৌশেরাও বিদ্রোহে সংক্রমিত হয়। অযোধ্যা ও উত্তরপ্রদেশের নানা অঞ্চলে এই বিদ্রোহ তীব্র আকার ধারণ করে। অযোধ্যার সম্পত্তিচ্যুত তালুকদাররা বিদ্রোহে যোগ দেন।
ইংরেজ সরকারের বিরুদ্ধে অযোধ্যার কৃষকদেরও প্রচুর অভিযোগ ছিল। সুতরাং তারাও তালুকদারদের সঙ্গে বিদ্রোহে যোগ দেয়। এদের মধ্যে বেরেলির খান বাহাদুর, নাজিরাবাদের মোহাম্মদ খাঁ, গোরক্ষপুরের মোহাম্মদ হাসান প্রমুখের নাম করা যায়। 1857 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে বাংলার চট্টগ্রামের সিপাহীরা বিদ্রোহী হয়, কিন্তু সেখানকার জনগণের সমর্থন না পাওয়ায় সিপাহীরা পার্বত্য অঞ্চলে আশ্রয় নিতে বাধ্য হয়। বিদ্রোহের সময় দক্ষিণ ভারতের শান্তি একরকম অক্ষুণ্ণই ছিল, যদিও সেখানকার সিপাহীদের মধ্যে উত্তেজনার অভাব ছিল না। রাজস্থানেও বিদ্রোহ সংক্রমিত হয়, কিন্তু রাজপুত শাসকদের কেউ কেউ ব্রিটিশদের প্রতি অনুগত থাকায় সেখানে বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করতে পারেনি। বিদ্রোহ দমন। বিদ্রোহের প্রথম দিকে ব্রিটিশ সেনাপতিদের অপ্রস্তুতির জন্য ব্রিটিশদের একের পর এক পরাজয় বরণ করতে হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ব্রিটিশ সেনাপতিদের কর্মদক্ষতায় এবং একাধিক দেশীয় রাজাদের সহযোগিতায় বিদ্রোহ দমন করা সহজ হয়। প্রথমেই জন লরেন্স দিল্লি পুনরুদ্ধার করেন। সেই সময় সেখানে বিদ্রোহীদের নেতৃত্বে ছিলেন বখত খাঁ। তিনি বেরেলির বিদ্রোহীদের সিপাহীদের পরিচালনা করে দিল্লিতে নিয়ে এসেছিলেন। হাডসন নামে একজন ইংরেজ সেনাপতি হুমায়ুনের কবরে লুকিয়ে থাকা বৃদ্ধ মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে সেখান থেকে বের করে আনেন। এরপর তাকে বন্দি করে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয় এবং তার দুই পুত্র ও পৌত্রদের নৃশংসভাবে হত্যা করা হয়। এইভাবে মোগল রাজবংশের অবসান হয়। লখনৌয়ের বিদ্রোহে নেতৃত্ব দেন অযোধ্যা নবাবের বেগম। তার শিশুপুত্রকে তিনি নবাব হিসেবে ঘোষণা করেন। সিপাহীরা ও জনসাধারণ অযোধ্যা তথা লখনৌকে দীর্ঘদিন ইংরেজদের কবল থেকে বিচ্ছিন্ন রাখে। অল্প সংখ্যক ইংরেজ সেনা হেনরি লরেন্সের নেতৃত্বে লখনৌ রেসিডেন্সিতে হাতাহাতি লড়াই করে আত্মরক্ষা করেন এবং 5 মাস ধরে যুদ্ধ চলার পর অবশেষে ব্রিটিশ সেনাপতি স্যার কলিন ক্যাম্পবেল লখনৌ দখল করেন। কানপুরে বিদ্রোহীদের নেতা ছিলেন নানা সাহেব। তিনি কিছুদিনের জন্য কানপুর থেকে ইংরেজদের তাড়িয়ে দেন এবং নিজেকে পেশোয়া বলে ঘোষণা করেন। সেই সঙ্গে তিনি দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সম্রাট বলে ঘোষণা করেন। নানা সাহেব কানপুরে বেশ কিছু ইংরেজ নারী ও শিশুকে বন্দি করে রেখেছিলেন। শেষ পর্যন্ত ইংরেজ সেনাপতি হ্যাভলকের আগমনের সংবাদ পেয়ে নানা সাহেব কানপুর থেকে পালিয়ে গিয়ে নেপালে আশ্রয় নেন। কোনো অজ্ঞাত স্থানে তার মৃত্যু হয়। মধ্য ভারতে ও বুন্দেলখণ্ডে বিদ্রোহীদের পরিচালনা করেছিলেন ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ ও নানা সাহেবের বিশ্বস্ত অনুচর তাতিয়া টোপি। স্যার হিউজ রোজ ঝাঁসির রানীকে বিদ্রোহী নেতাদের মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠা বলে অভিহিত করেছেন। কানপুরে বিদ্রোহী সিপাহীদের অন্যতম নেতা হিসেবে তাতিয়া টোপি প্রথম পরিচিত হন। নানা সাহেব পালিয়ে গেলে তারা কানপুর আবার দখল করেন। এরপর তিনি চিরকারি দখল করে ঝাঁসির রানীর পাশে এসে দাঁড়ান। স্যার হিউজ রোজ তাতিয়াকে পরাস্ত করে সগোল ও ঝাঁসি পুনরুদ্ধার করেন। ঝাঁসির রানী ও তাতিয়া টোপি একযোগে হিউজ রোজকে আক্রমণ করেন। রানী বীর বিক্রমে যুদ্ধ করে অবশেষে যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করেন। তাতিয়া টোপি পলায়ন করেন, কিন্তু শীঘ্রই তিনি ধরা পড়ে প্রাণদণ্ড দেওয়া হয়। বিহারে বিদ্রোহের শ্রেষ্ঠ নেতা ছিলেন কুনওয়ার সিং ও অমর সিং। কুনওয়ার সিং ছিলেন বিহারের অন্তর্গত জগদীশপুরের এক সর্বশান্ত জমিদার। এই অঞ্চলে তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী ও জনপ্রিয়। কুনওয়ার সিং বিহারে ইংরেজদের সঙ্গে প্রচণ্ড যুদ্ধ করেন এবং পরে নানা সাহেবের দলে যোগ দেন। আরা জেলায় ইংরেজদের সঙ্গে যুদ্ধে তিনি আঘাত পান এবং তার মৃত্যু হয়। ফৈজাবাদের মৌলভী আহমদউল্লাহ ছিলেন বিদ্রোহীদের আর এক নেতা। লখনৌতে ইংরেজদের কাছে পরাস্ত হলে আহমদউল্লাহ রোহিলখণ্ডে বিদ্রোহ পরিচালনা করেন।
ইংরেজ ঐতিহাসিকরা আহমদ-উল্লাহর স্বদেশপ্রেম, নির্ভীকতা ও সামরিক দক্ষতার ভূয়সী প্রশংসা করেছেন, কিন্তু একজন স্বদেশবাসীর বিশ্বাসঘাতকতায় আহমদ-উল্লাহর প্রাণনাশ হয়। এইভাবে বিদ্রোহী নেতারা একে একে পরাস্ত ও নিহত হলে বিদ্রোহ প্রশমিত হয় ও 1858 সালের 8 জুলাই সর্বত্র শান্তি ঘোষণা করা হয়। মহাবিদ্রোহে জনগণের ভূমিকা। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের এক অন্যতম বৈশিষ্ট্য হল সিপাহীদের সঙ্গে সাধারণ মানুষের বিদ্রোহ। উত্তর ও মধ্য ভারতের সিপাহীদের সাফল্যে উৎসাহিত হয়ে সাধারণ মানুষ ঢাল, তলোয়ার, কুঠার, তীর ধনুক নিয়ে সিপাহীদের দলে যোগ দেয়। সেই সঙ্গে অসংখ্য কৃষক, শিল্পী ও কারিগর বিদ্রোহে যোগ দিতে তা গণ অভ্যুত্থানের চেহারা নেয়। প্রকৃতপক্ষে বিদ্রোহী সিপাহীদের প্রতি জনসাধারণের সহানুভূতি ও তাদের বিক্ষোভ এক উত্তাল তরঙ্গের সৃষ্টি করেছিল। বিদ্রোহ দমন করতে গিয়ে ইংরেজরা যে নির্মমতা ও জঘন্য মানসিকতার পরিচয় দিয়েছিল, তা থেকে মহাবিদ্রোহের জনপ্রিয়তার আভাস পাওয়া যায়। মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ ভারতীয়দের মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছিল, কিন্তু বিদ্রোহ দমিত হয়েছিল। এই বিদ্রোহের ব্যর্থতার কারণগুলি হল: ভারতের সব অঞ্চলের সিপাহী এবং জনগণ বিদ্রোহে যোগদান করেনি। বিদ্রোহী নেতাদের মধ্যে সংহতির অভাব ছিল, তারা সংঘবদ্ধভাবে নির্দিষ্ট পরিকল্পনা করে আন্দোলন করেনি। শিখ, গুর্খা, রাজপুত, মারাঠা প্রভৃতি জাতি এবং আফগানিস্তান, কাশ্মীর, হায়দ্রাবাদ প্রভৃতি রাজ্য বিদ্রোহ দমন করতে ইংরেজদের সাহায্য করেছিল। ভারতীয় রাজারাও অনেকে বিদ্রোহ দমনে সাহায্য করে। বিদ্রোহীদের ব্যর্থতার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ ছিল অস্ত্র, অর্থ ও দক্ষতার অভাব। বিদ্রোহীদের দক্ষতার তুলনায় আবেগ ছিল বেশি। তাছাড়া তাদের লড়াই করতে হচ্ছিল অর্থে ও অস্ত্রে বলীয়ান ব্রিটিশ শক্তির বিরুদ্ধে, ফলে তাদের পরাজয় স্বাভাবিক ছিল। মহাবিদ্রোহের ফলাফল। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের ফলে ইংল্যান্ডের রাজনৈতিক মহলে এই ধারণাই জন্মায় যে একটি বাণিজ্যিক সংগঠনের হাতে ভারতের মতো একটি বিশাল দেশের শাসনভার অর্পণ করা ঠিক নয়। এই কারণে 1858 খ্রিস্টাব্দের 2রা আগস্ট ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন আইন, গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট 1858 পাস করে। এই আইনের মাধ্যমে ভারতের কোম্পানি শাসনের অবসান ঘটে এবং ভারতের শাসনভার ব্রিটিশ সরকার বা ইংল্যান্ডেশ্বরী মহারানী ভিক্টোরিয়ার হাতে অর্পণ করা হয়। রানীর প্রতিনিধি হিসেবে গভর্নর জেনারেল ভারতীয় শাসন ব্যবস্থা পরিচালনা করতে থাকেন এবং তিনি ভাইসরয় উপাধিতে ভূষিত হন। 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর এক ঘোষণাপত্র মারফত মহারানী ভিক্টোরিয়া ভারতের শাসনভার গ্রহণের কথা ঘোষণা করা হয় এবং ভারতীয় শাসন ব্যবস্থায় নতুন নীতি ও আদর্শের কথা ঘোষণা করে জনসাধারণকে আশ্বস্ত করা হয়। এই ঘোষণাপত্রে বলা হয় যে ভারতবাসীর ধর্মীয় ও সামাজিক কোনো ব্যাপারে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। প্রত্যেক ভারতবাসী ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যোগ্যতা সম্পন্ন সকল ভারতবাসী সরকারি চাকরিতে নিযুক্ত হতে পারবে। 1877 খ্রিস্টাব্দে মহারানী ভিক্টোরিয়াকে ভারত সাম্রাজ্ঞী বলে ঘোষণা করা হয়। আরও বিস্তারিতভাবে জানার জন্য তোমরা যে বইগুলো কিনতে পারো সেগুলো হলো ইন্ডিয়ান হিস্ট্রি বাই কৃষ্ণা রেড্ডি, ইন্ডিয়া স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স বিপান চন্দ্র, স্বদেশ সভ্যতা ও বিশ্ব জীবন মুখোপাধ্যায়ের, হিস্ট্রি অব মডার্ন ইন্ডিয়া বিপান চন্দ্রের, এ ব্রিফ হিস্ট্রি অব মডার্ন ইন্ডিয়া স্পেকট্রামের। এই বইগুলো পড়ার পরে তোমার কাছে যদি অঢেল সময় থাকে তাহলে খাতায় ছোট ছোট প্রশ্ন উত্তর বানাতে পারো। আর খুব দ্রুত অন্যান্য প্রার্থীদের থেকে প্রতিযোগিতা এগিয়ে যাওয়ার জন্য এই প্রশ্ন উত্তর এই অংশটা প্রিন্ট করিয়ে রাখতে পারো। তাহলে একটা মাইন্ড ম্যাপ তৈরি হয়ে যাবে। মাইন্ড ম্যাপ বলতে প্রথমে মাইন্ড বা ব্রেনকে বুঝতে হবে। এটাকে সহজভাবে বোঝানোর জন্য ধরা যাক আমাদের ব্রেনকে একটা লম্বা গলাযুক্ত জারের সঙ্গে তুলনা করা হলো। আমরা
যা পড়াশোনা করি এবং ইনফরমেশন জোগাড় করি তা প্রথমে এই গ্রিন জোনে প্রবেশ করে, এই গ্রিন জোনে থাকে। কিছুদিন পর আমরা আস্তে আস্তে সেগুলো ভুলতে থাকি, মানে সেগুলো রেড জোনে চলে আসে, এই রেড জোনে। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে ক্লাস 10-এ তোমার রোল নাম্বার কত ছিল, হয়তো তুমি এক্ষুনি সঙ্গে সঙ্গেই উত্তর দিয়ে দিতে পারবে। এবার তোমাকে যদি তোমার বন্ধুদের পরপর নাম জিজ্ঞেস করে রোল নাম্বার জিজ্ঞেস করা হয়, তুমি কি বলতে পারবে? হয়তো কারুর কারুর বলতে পারবে, আবার হয়তো কারুর কারুর বলতে পারবে না। কেন এমন হয়? আমরা যখন ক্লাস 10-এ পড়তাম তখন প্রত্যেক দিন আমাদের নিজেদের রোল নাম্বার ডাকলে ইয়েস স্যার বা ইয়েস ম্যাডাম বলে আমরা প্রত্যেক সময় সেটা রিকল করতাম। 1 বছর ধরে রিকল করার পরে সেই রোল নাম্বারটা এখনও আমাদের এই গ্রিন জোনে রয়ে গেছে। কিন্তু কিছু কিছু বন্ধুদের রোল নাম্বার আমাদের রোল নাম্বারের আগে পরে থাকায় বা সে খুব বেস্ট ফ্রেন্ড হওয়ায় তাদের রোল নাম্বার হয়তো বারবার রিকল করে গ্রিন জোনে থেকে যাওয়া আমাদের মনে আছে। কিন্তু সেই সব বন্ধুদের রোল নাম্বার মনে নেই যাদের রোল নাম্বার আমরা এখনও রিকল করিনি, সেগুলো আস্তে আস্তে গ্রিন জোনে চলে গেছে। হয়তো যখন ক্লাস 10-এ পড়তাম রেগুলার তাদের রোল নাম্বার শুনতাম, কিন্তু অনেক দিন না শোনায় সেগুলো আস্তে আস্তে গ্রিন জোনে প্রবেশ করেছে, গ্রিন জোন থেকে রেড জোনে প্রবেশ করেছে। সুতরাং গ্রিন জোনের ইনফরমেশানগুলো আমাদের সঙ্গে সঙ্গে মনে পড়ে যায়, এবং যেগুলো রেড জোনে চলে গেছে সেগুলো মনে করতে বেশ কষ্ট হয়। ঠিক তেমনই ঘটেছিল মিস্টার এক্স এবং মিস্টার ওয়াইয়ের ক্ষেত্রে। মিস্টার এক্স ইউটিউব চালানো, ফেসবুক করা, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, এই সব করেও দিনের একটা নির্দিষ্ট সময় 7-8 ঘন্টা থেকে 10 ঘন্টা একটি নির্দিষ্ট নোটস বানিয়ে নিয়ে সেইটাই বারবার রিকল করতো। সেই কারণে সব গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো যেগুলো পরীক্ষায় আসে সেগুলো সব গ্রিন জোনে থেকে গিয়েছিল। অন্যদিকে মিস্টার ওয়াই, যে কিনা ইউটিউবও চালাতো না, ফেসবুকও করতো না, বন্ধুদের সঙ্গে আড্ডাও দিত না, উপরন্তু 17-18 ঘন্টা পড়াশোনা করতো, কিন্তু মিস্টার ওয়াই যে ভুলটা করেছে সেটা হলো সে কোনো নোটস তৈরি করেনি। সারাদিন 17-18 ঘন্টা একের পর এক মোটা মোটা বই কমপ্লিট করে ফেলে। ফলে সেই দিনে এবং 1-2 দিনের মধ্যে তার ইনফরমেশানগুলো গ্রিন জোনে থাকলেও আস্তে আস্তে সেগুলো রেড জোনে পৌঁছাতে শুরু করে, এবং বারবার রিকল না করায় রেড জোনে সমস্ত ইনফরমেশান জমা হতে থাকে। সেই কারণে পরীক্ষার সময় কনফিউজ হয়ে যায় এবং অনেক ভুল উত্তর অ্যান্সার দিয়ে আসে। তার 122টা কোশ্চেনের রাইট অ্যান্সার হয়েছিল, কিন্তু সে 48টা কোশ্চেনের অ্যান্সার ভুল দিয়ে এসেছিল। 48 1/3 মাইনাস, সেই জন্যে 122 থেকে 16 নম্বর মাইনাস হয়ে গেছে। ফলে তার স্কোর হয়েছিল 106। আর অন্যদিকে মিস্টার এক্স বারবার অনেক রকম বই না পড়ে একটি নোটস তৈরি করে সেটাই বারবার রিকল করতে থাকে। এর ফলাফল দাঁড়ায় পরীক্ষার সময় 121টি কোশ্চেনের উত্তর দিয়ে আসে এবং কোনো রকম ভুল হয় না। ফলে 121 পেয়ে সে কাট অফ মার্কস পার করে দেয়, ফলে সে কোয়ালিফাই হয়ে যায়। সেই কারণে একটি নির্দিষ্ট নোটস বানাতে হবে এবং সেইটা বারবার রিকল করে করে সেটা সবসময় গ্রিন জোনে রাখতে হবে। মস্তিষ্কে গ্রিন জোনে ইনফরমেশান থাকলেই পরীক্ষায় কনফিডেন্স দিয়ে অ্যান্সার করে আসতে হবে। পরীক্ষায় কনফিডেন্স সহকারে অ্যান্সার দিয়ে আসতে পারবে। প্রশ্ন ও উত্তর। কত খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ হয়েছিল? 1857 খ্রিস্টাব্দে। মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হয় কেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় সিপাহীরা প্রথমে এই বিদ্রোহ শুরু করেছিল বলে। মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি? এনফিল্ড রাইফেলের কার্তুজ গরু ও শুয়োরের চর্বি মেশানো থাকতো, এই বিশ্বাস। সিপাহী বিদ্রোহের প্রথম কোথায় শুরু হয়? 1857 সালের 29 মার্চ ব্যারাকপুরে। 1857 সালের 10 মে মিরাটে এই বিদ্রোহের সূত্রপাত হয়। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদকে? মঙ্গল পাণ্ডে। কে মহাবিদ্রোহের নেতা ছিলেন? মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। কোন ইংরেজ সেনাপতি হুমায়ুনের কবর থেকে বাহাদুর শাহকে বন্দী করেন? হাডসন নামক ইংরেজ সেনাপতি।
কোন গভর্নর জেনারেলের সময় ভারতে সিপাহী বিদ্রোহ হয়েছিল? লর্ড ক্যানিং। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রসিদ্ধ নেত্রীর নাম কি? লক্ষ্মীবাঈ। ঝাঁসির রানী নামে খ্যাত কে? ঝাঁসির রানী নামে বিখ্যাত কেন? 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের নেত্রী রূপে কে 1857 বিদ্রোহকে প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন? বিনায়ক দামোদর সাভারকর। ভারতের শেষ মোগল সম্রাটের নাম কি? দ্বিতীয় বাহাদুর শাহ। বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয়? রেঙ্গুনে। বাহাদুর শাহ কত সালে মারা যান? 1862 সালে। ভারতের শেষ গভর্নর জেনারেলকে? লর্ড ক্যানিং। কানপুরের নেতা কে ছিলেন? নানা সাহেব ও তাঁতিয়া টোপি। বিহারের নেতা কে ছিলেন? কুনওয়ার সিং, অমর সিং। অযোধ্যার নেত্রী কে ছিলেন? বেগম হজরত মহল। ফৈজাবাদের নেতা কে ছিলেন? মৌলভী আহমদুল্লাহ। দিল্লির নেতা কে ছিলেন? বখত খান। মিরাটের নেতা কে ছিলেন? কদম সিং। মথুরার নেতা কে ছিলেন? দেবী সিং। আসামের নেতা কে ছিলেন? মনিরাম দেওয়ান। ঝাঁসির রানী ও তাঁতিয়া টোপিকে পরাস্ত করেন কে? স্যার হিউজ রোজ। মহাবিদ্রোহ 1857কে প্রথম জাতীয় সংগ্রাম বা স্বাধীনতার প্রথম যুদ্ধ কে বলেছেন? বীর সাভারকর। মহাবিদ্রোহ 1857 কে প্রথম মহান স্বাধীনতা সংগ্রাম বলেছেন কে? ঐতিহাসিক বিপানচন্দ্র। মহাবিদ্রোহে ইংরেজদের পক্ষে লড়েছিলেন কারা? গোয়ালিয়রের সিন্ধিয়া, হায়দ্রাবাদের নিজাম, নেপালের জং বাহাদুর, কাশী ও যোধপুরের রাজা, শিখ ও গোর্খা সৈন্য। মহাবিদ্রোহে অংশগ্রহণ করেনি কারা? পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় ও জমিদারগণ। মহারানী ভিক্টোরিয়া নিজে হাতে শাসনভার গ্রহণ করলেন কত সালে? 1858 সালে। অ্যান অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাস হয় কত সালে? 1858 সালের 2 আগস্ট। মহারানীর ঘোষণাপত্র কুইন্স প্রোক্লেমেশন কবে ঘোষণা হয়? 1858 সালে 1 নভেম্বর। 1861 সালে কোন আইন পাস হয়? ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট 1861। কত সালের আইনে ভাইসরয় পদ সৃষ্টি করা হয়? 1858। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। 1876 সালের আইন অনুসারে ভিক্টোরিয়া কবে ভারত সাম্রাজ্ঞী রূপে উন্নীত হন? 1877 সালের 1 জানুয়ারি। নোটস তৈরি করে সেগুলো বারবার করে রিকল করে পরীক্ষায় যে ধরনের কোশ্চেন বেশি আসে সেইগুলো সবসময় গ্রিন জোনে রাখো, কিছুতেই রেড জোনে নামতে দেবে না। বারবার এমসিকিউ প্র্যাকটিস করলে সব ইনফরমেশানগুলো এই গ্রিন জোনে সব জমা হতে থাকবে। ফলে পরীক্ষায় কোশ্চেন দেখি খুব দ্রুত তার অ্যান্সার দিয়ে দিতে পারবে। আর মনে হবে পরীক্ষায় এত সহজ কোশ্চেন এসছে। কদম সিং লিড দ্য রিভল্ট অফ 1857 ইন মিরাট। মিরাটে হয়েছিল। ইয়েস, সঠিক উত্তর মিরাট। হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ডিউরিং দ্য রিভল্ট অফ 1857? লর্ড ক্যানিং। ইয়েস, সঠিক উত্তর হচ্ছে লর্ড ক্যানিং। দ্য রিভল্ট অফ 1857 at Lucknow was led by বেগম হজরত মহল। ইয়েস, সঠিক উত্তর বেগম হজরত মহল। মঙ্গল পান্ডে fired the first shot of the revolt of 1857 at ব্যারাকপুর। ইয়েস, সঠিক উত্তর ব্যারাকপুর। During the uprising of 1857, which part of India was largely unaffected? বেঙ্গলের তো এফেক্টেড হয়েছিল। পাঞ্জাবে হয়নি। অযোধ্যায় হয়েছিল। অল অফ দ্য অ্যাবভ। পাঞ্জাব হবে তাহলে, সঠিক উত্তর পাঞ্জাব। ইয়েস, পাঞ্জাব।
দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অ্যান্ড ভাইসরয় অফ ব্রিটিশ ইন্ডিয়া? লর্ড ক্যানিং। ইয়েস, সঠিক উত্তর লর্ড ক্যানিং। কুনওয়ার সিং লেড দ্য রিভল্ট অফ 1857 ইন কুনওয়ার সিং তো বিহার হবে, বিহার। ইয়েস, সঠিক উত্তর অপশান সি, বিহার। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং টেরিটরিজ ওয়াজ নট এফেক্টেড বাই দ্য রিভল্ট অফ 1857? ঝাঁসি এফেক্টেড হয়েছিল, চিতোর হয়নি, জগদীশপুর হয়েছিল, লখনৌ হয়েছিল, তাহলে চিতোর হবে। সঠিক উত্তর অপশান বি, চিতোর। ডিউরিং ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল দ্য সিপাই মিউটিনি স্টার্টেড ফ্রম হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্লেস? আগ্রা, গোয়ালিয়র, ঝাঁসি, মিরট। মিরাটে প্রথম শুরু হয়েছিল, তাহলে সঠিক উত্তর হবে মিরাট। হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স আর কারেক্টলি ম্যাচ? সঠিকভাবে মিলছে। বেনারস, ক্যাম্পেল, ঝাঁসি, হিউজরোজ, কানপুর, নীলি, লখনৌ, হ্যাপলক। ঝাঁসি আর হিউজ রোড, এইটা মিলছে। সঠিক উত্তর অপশান বি, ঝাঁসি আর হিউজ রোড। ইন্ডিয়া ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 ইজ রিটেন বাই? এটা তো লিখেছে বিডি সাভারকার। সঠিক উত্তর অপশান সি, বিডি সাভারকার। ভিডি সাভারকার লিখেছেন। দ্য মডার্ন হিস্টোরিয়ান হু কল্ড দ্য রিভল্ট অফ 1857 অ্যাজ দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ওয়াজ? এটা বলেছেন ভিডি সাভারকার, তাহলে সঠিক উত্তর হবে অপশান সি, ভিডি সাভারকার। হু ওয়াজ প্রোক্লেমড অ্যাজ অ্যান এম্পায়ার অফ ইন্ডিয়া ডিউরিং দ্য রিভল্ট অফ 1857? এটা তো খুব সহজ, বাহাদুর শাহ টু, মানে দ্বিতীয় বাহাদুর শাহ। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট এ স্ট্রং সেন্টার অফ দ্য রিভল্ট অফ 1857? মাদ্রাসে হয়নি, অযোধ্যায় হয়েছে, ঝাঁসি হয়েছে, বেরেলি হয়েছে, তাহলে সঠিক উত্তর হবে মাদ্রাস, অপশান এ। হোয়েন ডিড কুইন ভিক্টোরিয়া ডিক্লেয়ার্ড দ্য টেকিং ওভার অফ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন আন্ডার ব্রিটিশ ক্রাউন? ব্রিটিশ ক্রাউন 1 নভেম্বর 1858। সঠিক উত্তর অপশান এ। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য রিভল্ট অফ 1857? মহারাজা রঞ্জিত সিং, ইনি তো অ্যাসোসিয়েট ছিলেন না। নানা সাহেব ছিলেন, বেগম হজরত মহল ছিলেন, খান বাহাদুর ছিলেন, তাহলে সঠিক উত্তর হবে অপশান এ, মহারাজা রঞ্জিত সিং। The administrative consequence of the revolt of 1857 was transfer of power from, কোথা থেকে কোথায় ট্রান্সফার হয়েছিল? পাওয়ারটা কাদের থেকে নেওয়া হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে নেওয়া হয়েছিল। কোথায়? ব্রিটিশ ক্রাউনে, তাহলে সঠিক উত্তর অপশান এ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু দ্য ব্রিটিশ ক্রাউন। হু অ্যামং দিস নেটিভ রুলার ডিড নট পার্টিসিপেট ইন দ্য রিভল্ট অফ 1857? কুনওয়ার সিং, ইনি ছিলেন, নানা সাহেব ছিলেন, সচিব সিন্ধিয়া অফ গোয়ালিয়র, ইনি 1857 রিভল্টে ছিলেন না, নিজাম অফ হায়দ্রাবাদ, ইনিও ছিলেন না, তাহলে 3 আর 4 ছিলেন না, তাহলে সঠিক উত্তর কী হবে? 3 আর 4 কোথায় আছে? অপশান সি, সঠিক উত্তর হবে অপশান সি, 3 and 4। হুইচ ইনসিডেন্ট ইন কলোনিয়াল হিস্ট্রি অফ ইন্ডিয়া marks the first war of independence? সিপাই মিউটিনি ইন 1857, মহাবিদ্রোহ 1857 সিপাই বিদ্রোহ, সঠিক উত্তর অপশান ডি। ওয়ান অফ দ্য ইন্ডিয়াস ফার্স্ট ফ্রিডম ফাইটার এগেনস্ট ব্রিটিশ ইজ? ফার্স্ট ফ্রিডম ফাইটার তো রানী লক্ষ্মীবাই, সঠিক উত্তর হবে অপশান সি, রানী লক্ষ্মীবাই। Which of the following classes did not participate in the revolt of 1857? পার্টিসিপেট করেনি, অংশ নেয়নি। মানি লেন্ডার্স অংশ নিয়েছিল, মার্চেন্টস অংশ নিয়েছিল, মডার্ন ইন্টেলিজেন্টিয়া,
ওল্ড জমিনদার্স, 4টা হবে না। আরবান বেসড অ্যাবসেন্টি ল্যান্ডার্স, 5 হবে, তাহলে 4 হবে না। কোন অপশানে হবে? 4 হবে না। অপশান এ বি সি ডি এর মধ্যে অপশান 4 নেই, অপশান ডি। সঠিক উত্তর হবে অপশান ডি। দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন্ট্রোডিউসড দ্য পোর্টফোলিও সিস্টেম ফর দ্য ফার্স্ট টাইম। পোর্টফোলিও সিস্টেম 1861-এ ফার্স্ট টাইম পোর্টফোলিও সিস্টেম। অপশান সি। আফটার দ্য রিভল্ট অফ 1857, ব্রিটিশ রিক্রুট দ্য সোলজার্স ফ্রম দ্য ইউপি, বিহার থেকে, ইউপি বিহারে ব্রাহ্মণ হবে না, বেঙ্গলিস উড়িয়াস হবে না, গোর্খা শিখ অ্যান্ড পাঞ্জাব ইন নর্থ ইন্ডিয়া। গোর্খা শিখ অ্যান্ড পাঞ্জাব ইন নর্থ ইন্ডিয়া, এইটা হবে। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশান সি, গোর্খা শিখস অ্যান্ড পাঞ্জাব ইন নর্থ ইন্ডিয়া। উইথ রেফারেন্স টু দ্য রিভল্ট অফ 1857, which of the following was betrayed by a friend, captured and put to death by the British? তাতিয়া টোপি। সঠিক উত্তর অপশান ডি, তাতিয়া টোপি। দ্য বার্থ প্লেস অফ মহারানী লক্ষ্মীবাই, দ্য হিরোইন অফ 1857 ফ্রিডম স্ট্রাগল ইজ? আগ্রা, ঝাঁসি, বারাণসী না বৃন্দাবন? 1857 স্বাধীনতা সংগ্রামের নায়িকা মহারানী লক্ষ্মীবাইয়ের জন্মস্থান জিজ্ঞেস করেছে। কোথাকার রানী জিজ্ঞেস করলে তো ঝাঁসি হতো, কিন্তু জন্মস্থান কোথায় জন্মেছিলেন? সঠিক উত্তর হবে বারাণসী। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কমিশন অ্যাসোসিয়েটেড উইথ দ্য আর্মি রিঅর্গানাইজেশন আফটার দ্য সাপ্রেশন অফ দ্য রিভল্ট অফ 1857? আর্মি রিঅর্গানাইজেশন, তাহলে হচ্ছে পিল কমিশন। সঠিক উত্তর হবে অপশান বি, পিল কমিশন। এ লিডিং পার্লামেন্টেরিয়ান অ্যান্ড পলিটিশিয়ান হু অ্যাডমিটেড দ্যাট দ্য রিভল্ট অফ 1857 ওয়াজ এ ন্যাশনাল রিভল্ট অ্যান্ড নট এ মিলিটারি মিউটিনিটি ওয়াজ ডিসরেলি? কে বলেছিলেন এটা? ডিসরেলি, অপশান সি। সঠিক উত্তর হবে ডিসরেলি। তুমি কি সব গুরুত্বপূর্ণ ইনফরমেশান গ্রিন জোনে রাখতে চাও? হ্যাঁ। তুমি কি টার্গেট 121 পূরণ করতে চাও? হ্যাঁ। তুমি কি ডব্লিউবিসিএস অফিসার হতে চাও? হ্যাঁ। তুমি কি পড়াশোনার ইমপ্রুভমেন্ট গ্রাফ দ্রুত ইনক্রিজ করতে চাও? হ্যাঁ। তুমি কি খুব দ্রুত অন্য প্রার্থীদের থেকে প্রতিযোগিতায় এগিয়ে যেতে চাও? হ্যাঁ। তাহলে এখনই এই ডেসক্রিপশন বক্সে ক্লিক করো, এখানে এই পিডিএফটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে চাইলে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। পরের ক্লাসে কৃষক বিদ্রোহ ও উপজাতি বিদ্রোহ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে এবং তারপরে এই অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করা হবে, যাতে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলোই গ্রিন জোনে থাকে এবং তারপরে এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে, যাতে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো সর্বদাই গ্রিন জোনে থাকে এবং পরীক্ষায় কাট আপ ক্লিয়ার করার টার্গেট পূরণ হয়। তোমরা সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও আর কী বিষয়ে ভিডিও চাও, এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।